প্রিয় দর্শক, আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ, কিন্তু হার্টটি কি করে? আমাদের শরীরে রক্ত সরবরাহ নির্বিঘ্ন করে, অক্সিজেন সাপ্লাই এই রক্তের মাধ্যমেই পরিচালিত হয়। আর এই হার্টটি যদি ভালো থাকে, আপনিও ভালো থাকবেন। হার্টের যত্ন নিন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। আজকে আমরা কথা বলবো জন্মগত হৃদরোগ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক প্রফেসর ডক্টর খালিকুজ্জামান। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান একজন হৃদরোগ বিশেষজ্ঞ। 1967 সালের 30 জুন নরসিংদীর রায়পুরায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মনোহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে ফরিদপুরের চরভাদ্রসন হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। অতঃপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডাক্তারিকে ব্রত হিসেবে গ্রহণ করে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান 1997 সাল থেকে চাকরি জীবন শুরু করেন। পর্যায়ক্রমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সিলেট মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং যশোর মেডিকেল কলেজে চিকিৎসা সেবা দিয়েছেন। বর্তমানে হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চান রোগী বান্ধব এই চিকিৎসক। আমরা কিন্তু ইদানিংকালে দেখছি যে শিশুদের জন্মগতভাবে হৃদরোগ নিয়ে অনেক রোগী কিন্তু বেড়ে চলেছে। আমি যদি আপনি প্রশ্ন করি যে এর পিছনে কারণটা কি, কেন এগুলো হচ্ছে? আমি যদি বলি যে বেড়ে চলেছে কথার থেকেও ডিটেকশন বা রোগ নির্ণয় বেশি হচ্ছে, এই জন্য হয়তো বা মনে হতে পারে বেড়ে চলেছে। আগে এক সময় যেগুলোকে মনে হতো যে বাতাসে পড়ে মারা গেছে, নীল হয়ে মারা গেছে, তো এগুলো এখন ডায়াগনোসিসের আওতায় চলে আসার জন্যে বাধ্যত মনে হতে পারে যে বেড়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি প্রথমে যে সুনির্দিষ্ট একক কোনো কারণ নেই যার জন্যে জন্মগত হৃদরোগ হতে পারে। অনেকগুলো প্রবাবিলিটিস, অনেকগুলো কারণ নিয়ে অনেক গবেষণা হচ্ছে, বলা হয়ে থাকে। প্রথমত আমি যদি ধরি, একটা হচ্ছে ম্যাটারনাল ফ্যাক্টর, যে মায়ের কিছু রোগ এবং বয়স ফ্যাক্টর। 2 হচ্ছে মায়ের কিছু ডিজিজ ফ্যাক্টর। 3 কিছু ওষুধপত্রের ব্যবহার। তারপরে আমরা বলে থাকি রেডিয়েশন, যে বাধ্যত বাইরের দিক থেকে যে রেডিয়েশন আইদার ডায়াগনস্টিক অথবা থেরাপিউটিক বলি আমরা, রেডিয়েশন এক্সপোজার একটা বড় ফ্যাক্টর। এছাড়া যেটা বললাম যে কিছু ক্যান্সার রোগের কিছু ওষুধপত্র এই ধরনের তৈরি করতে পারে। সুতরাং একক কারণ নেই। যখন অর্গানোজেনেসিস বলি আমরা, পিরিয়ড অফ অর্গানোজেনেসিস, যে সময় মায়ের গর্ভে এই অর্গানগুলো তৈরি হতে থাকে, সেই সময়টায় যদি মা কোনো ধরনের ভাইরাল ইনফেকশনে ভোগেন, পার্টিকুলারলি আমরা বলে থাকি মিজলস, এছাড়া এটা চিকেন পক্স হতে পারে, মাম্পস হতে পারে, অথবা অন্য যে কোনো ধরনের ভাইরাসের ওই ধরনের টেরাটোজেনিক ইফেক্ট আছে, এগুলো তৈরি করতে পারে। তো মায়ের বেলায় আমরা যদি ধরি, বয়সটা একটা ফ্যাক্টর। যত বয়স বেশি, পার্টিকুলারলি 35 ইয়ার্স প্লাস যদি হয় মায়ের বয়স, সেক্ষেত্রে জন্মগত হৃদরোগ হওয়ার বাচ্চার ঝুঁকি বাড়ে। প্রথম বাচ্চা যদি জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়, পরবর্তী বাচ্চার ঝুঁকি আরও বাড়ে। এরপরেটা যদি হয়, তারপর আরও বাড়ে। তারপরে আমরা ধরি মায়ের রোগ, যেমন কেউ যদি এসএলই নামে একটা রোগ আছে, সিস্টেমিক লুপাস ইরিথ্রোম্যাটোসাস, এই রোগে ভোগেন, তার ক্ষেত্রে, তার সন্তানের ক্ষেত্রে জন্মগত হৃদরোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই ধরনের কোলাজেন ডিজিজগুলোতেও প্রেগনেন্সি হলে পরে জন্মগত হৃদরোগের ঝুঁকি বাড়ে। হাইপারটেনশনে কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি, যেমন থেলিডোমাইড গ্রুপের ওষুধ। এটা যদি কম ইউজ করা হয়, তারপরেও প্রেগনেন্সির সময় যদি ইউজ করা হয়, তাহলে এই থেলিডোমাইড জন্মগত হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অনেকে আবার এপিলেপসি অথবা আমরা বলি যেটাকে মৃগী রোগের কিছু ওষুধে, অ্যান্টি এপিলেপটিক ড্রাগগুলোতেও জন্মগত হৃদরোগের তৈরি করতে ঝুঁকি বাড়ায়। সুতরাং সবগুলো ফ্যাক্টর আইদার একক অথবা সম্মিলিতভাবে রেসপন্সিবল হতে পারে। আসলে আপনারা তো অনেক ধরনের জন্মগত হৃদরোগ নিয়ে চিকিৎসা করেন। আমরা সাধারণত কি কি জন্মগত হৃদরোগ নিয়ে পাই শিশুদের? জন্মগত হৃদরোগ একটা হচ্ছে নীলাভ হৃদরোগ, যারা জন্ম থেকেই রক্তে নীল জাতীয় পদার্থ বা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনের পরিমাণ যাদের বেশি থাকে, এটাকে বলে আমরা কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। জন্ম থেকেই নীলাভ ধরনের রোগে আক্রান্ত। 2 এসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, তার মানে ভাগ করে দেওয়া হলো যে সে জন্ম থেকে নীলাভ হবে না, কিন্তু তার হার্টের মধ্যে এক ধরনের ত্রুটি থাকবে। এই ধরনের ত্রুটি কি হতে পারে?
যেমন আমরা বলি ফুটা জাতীয় রোগগুলো এর মধ্যে পড়ে, এএসডি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডিএ, এপি উইন্ডো, এগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। তৃতীয় ক্যাটাগরিতে আমরা বলি অবস্ট্রাকটিভ লিশন, হয়তো হার্টের কোথাও অবস্ট্রাকশন আছে, এর মধ্যে ভালভে অবস্ট্রাকশনগুলো ইম্পর্টেন্ট, অ্যাওর্টিক ভালভের অবস্ট্রাকশন, পালমনের ভালভে অবস্ট্রাকশন, এই দুটোই কমন, অন্যগুলোতে হতে পারে, মাইট্রালে হতে পারে। তো এই হচ্ছে ভালভে যদি অবস্ট্রাকশন থাকে। আরেকটা হচ্ছে বড় রক্তনালী যদি কোথাও অবস্ট্রাকশন থাকে, যেমন হচ্ছে কোয়ারেকটেশন অফ অ্যাওর্টা, যেখানে হাইপারটেনশন একটা প্রেজেন্টেশন, তো সুতরাং এটাকে বলছি আমরা অবস্ট্রাকটিভ লিশন। এছাড়া ভালভে লিশন বলে থাকি। তারপরে আমরা বলি আরেকটা হলো কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ, যেখানে অনেকগুলো জটিল রোগের সমন্বয় ঘটে, ফোঁটাও থাকতে পারে, ভালভের সমস্যা থাকতে পারে, হার্টের মাসলেও প্রবলেম থাকতে পারে। তারপরে হচ্ছে কনজেনিটাল কিছু মাসল ডিজিজ থাকে, তাহলে আমরা বলছি ভালভের সমস্যা, ফুটার সমস্যা, নীলাভ রোগের সমস্যা, কম্বিনেশন অফ অল দি থিংস মে বি কমপ্লেক্স। এগুলো তো আসলে শিশুরা জন্ম নিচ্ছে, এগুলো কি আসলে গর্ভ অবস্থায় বোঝার কোনো উপায় আছে কিনা, তার শিশুটির হার্ট ভালো আছে কিনা জন্মের আগে আমরা বুঝতে পারি কিনা? এক সময় এটা নির্ণয় করা খুব কঠিন ছিল, এখন বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন, অ্যাডভান্স ইনভেস্টিগেশন আসাতে এগুলো আমরা অ্যাসেস করতে পারি। একটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড অ্যাসেসমেন্ট করে আমরা কিছু বুঝি, ওর মধ্যে এক ধরনের কেমিক্যালস বাড়লে আমরা বুঝতে পারি। আরেকটা হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সেটা হচ্ছে যে মায়ের উম্বের উপরেই আমরা প্রুফ ধরে ফিটাসের যে হার্ট, তার মুভমেন্ট দেখে, তার ভালভ দেখে, তার সেপ্টাম দেখে জন্মগত হৃদরোগের যে এভিডেন্স এগুলো আমরা পেতে পারি, এটাকে বলি আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ফিটাল এমআরআই বলি, কার্ডিয়াক এমআরআই, সেটা ফিটাসে করা যায়, এমআরআই মায়ের জন্য ক্ষতিকারক নয়, সেটাকে বলি আমরা ফিটাল এমআরআই। তো ফিটাল এমআরআই করেও কার্ডিয়াক স্ট্রাকচার সম্পর্কে আমরা অনেকটা অ্যাসেস করতে পারি। তো এই দুইটাই কমন মিনস, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি অ্যান্ড ফিটাল এমআরআই। আমরা যদি গর্ভ অবস্থায় এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি, তাহলে তাকে ওইখানে একটা মেজার নেওয়া যাচ্ছে যে মানে জন্মের আগেই তাকে যেন চিকিৎসার আওতায় আনা যায় একটা। অবশ্যই। তাহলে এই যে আপনি বললেন নীলাভ রঙের হার্ট ডিজিজ, এটা আমরা অনেক সময় একটা সব টার্ম শুনে থাকি, ফ্যালট স্ট্যাটোলজি এরকম বলা হয়। তো এই যে নীলাভ, আমাদের দেশে কিন্তু ধারণা ছিল যে বাচ্চা জন্মের পরে বাচ্চার গায়ের রং নীল হয়ে গেল, বাতাস লাগছে, বাচ্চাটা মরে গেছে। তো এই বিষয়টা যদি আমাদেরকে ব্যাখ্যা করতেন। নীলাভ রোগের কতগুলো স্পেসিফিক ডিজিজ আছে, এর মধ্যে ফ্যালোস্ট্যাটোলজি, ফ্যালোস্ট্রায়োলজি, তারপরে আমরা বলি ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল, টিজিএ, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস ড্রেনেজ। সবচেয়ে কমন হচ্ছে টেটালজি অফ ফ্যালট। এখানে জন্মগতভাবেই সে নীল হয়ে জন্মগ্রহণ করে, অথবা প্রাথমিকভাবে নীল না হলেও 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে একটু হাঁটতে গেলে নীলাভ হয়ে যাবে, তো দুধ টানতে যে একটা পরিশ্রান্ত হয়ে যাবে তখন নীল হয়ে যাবে, অথবা দৌড়াতে যায় নীল হতে হতে একসময় অজ্ঞান হয়ে যেতে পারে, কেউ কেউ অজ্ঞান হয়ে খিঁচুনির শিকার হতে পারে। সুতরাং এটা হচ্ছে হার্টের ভিতরে বাম দিক এবং ডান দিক, দুই দিকের যে মাঝখানে সেপ্টাম, এগুলোর মধ্যে একটা কমিউনিকেশন থাকে, যার জন্যে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত দুইটা মিক্সিং হয়ে যায়। মিক্সিং হতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং ফলত একটা পার্সেন্টেজের নিচে গেলে পরে বাচ্চারা নীলাভ হয়ে যায়। পালমোনারি ভালভ অথবা পালমোনারি ভালভের নিচের দিকটায় অবস্ট্রাকশন থাকে, তখন এই ব্লাডগুলোও বেরোয় যেতে পারে না, যখন দৌড়ায়, দুধ টানে, খেলাধুলা করতে যায়, হঠাৎ করে নীলাভ হয়ে যায়, পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, খিঁচুনি শুরু হয়ে যায়। ইভেন এসব ক্ষেত্রে অনেকে হঠাৎ মৃত্যুর শিকার হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা টেটালজি অফ ফ্যালট যেটা আপনি বলছেন, একটা সেপ্টামের ত্রুটি থাকে, ডিফেক্ট, আরেকটা আমরা বলি ওভাররাইডিং অফ অ্যাওর্টা, আরেকটা হচ্ছে একটা ভালভের চিকন হয়ে যাওয়া, সবগুলো মিলায়ে তার এই নীলাভ হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এক্ষেত্রে নীলাভটা কখন হবে এটা অনেক সময় নির্ভর করে পালমোনারি ভালভের অবস্ট্রাকশনটা কোন গ্রেডে, অল্প, বেশি, মাঝারি। তো অল্প হলে প্রথম দিকে হয় না, পরে হয়, আর প্রথমে যদি সিভিয়ার অবস্ট্রাকশন হয় একেবারে জন্মের পর থেকে নীলাভ হয়ে যায়। এবং এসব রোগীদের প্রাথমিকভাবে যদি রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া যায়, টোটাল কারেক্টিভ সার্জারি সম্ভব এবং তাদের স্বাভাবিক জীবনে বেঁচে থাকা, ফিরে আসা সহজভাবেই সম্ভব। কোন পরীক্ষার মাধ্যমে আপনার যে ফ্যালোস্ট্যাটোলজি বা আপনার যে ব্লুইশ স্কিন যেগুলো হয়ে গেছে নীলাভ, তার রোগগুলো ওগুলো নির্ণয় করা সম্ভব? প্রাথমিকভাবে হচ্ছে যে রোগী যখন আসবে, মায়ের কাছ থেকে আমরা ইতিহাস নিই এবং বাচ্চারা যদি বলতে পারে তাদের কাছ থেকে ইতিহাস নিই। তো ইতিহাসটা একটা গুরুত্বপূর্ণ। এই ধরনের রোগীদের প্যালপিটেশন বলি আমরা, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, হাঁপিয়ে যাওয়া, তার
তার সমবয়সী বাচ্চারা যারা আছে, তার বন্ধুরা, তাদের তুলনায় তার বৃদ্ধি ব্যাহত হওয়া, শারীরিক বৃদ্ধিটা স্বাভাবিক পর্যায়ে না আসা, ঘন ঘন অনেকে দেখা যাবে যে জ্বর, সর্দি, কাশি, চেস্ট ইনফেকশন এগুলো হওয়া এবং একসময় অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো হচ্ছে সাধারণভাবে তার উপসর্গগুলো। তারপরে যখন ডাউট হয় তখন আমরা স্টেথোস্কোপ বসে অনেক অ্যান্সার আমরা পেতে পারি, ক্লিনিক্যাল এক্সামিনেশন বলি। হার্টের উপর আমরা স্টেথোস্কোপ বসে ওখানে বিভিন্ন ধরনের হার্ট সাউন্ডগুলোর অ্যাবনর্মালিটিস পাওয়া যায়, মারমার পাওয়া যায়, আরও কিছু অ্যাডেড সাউন্ড পাওয়া যায়। এগুলো দেখে আমরা তখন অ্যাসেস করি হ্যাঁ তার হয়তোবা জন্মগত হৃদরোগ আছে। তখন আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলোকে কনফার্ম করি। প্রাথমিক টুল হচ্ছে ইসিজি। ইসিজি দেখে আমরা চেম্বার ডাইলেটেশন, চেম্বার এনলার্জমেন্ট, চেম্বার হাইপারট্রফি দেখে আমরা অ্যাসেস করি যে হ্যাঁ প্রবাবলি এই রোগ হতে পারে। নেক্সট একটা এক্স রে, খুব সিম্পল, এটা এখন গ্রাম পর্যায়েও হয়। এক্স রে দেখাও সাজেস্টিভ আমরা পাইতে পারি হ্যাঁ প্রবাবলি তার এই ধরনের রোগ থাকতে পারে। তারপরে আমরা যাই হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। এটা আমাদের দেশে এখন মোটামুটিভাবে প্রায় জেলা ইভেন উপজেলা পর্যায়েও মোটামুটিভাবে অ্যাভেলেবল, সব জায়গায় এখনো হয়। ইকোটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল ফর প্রাথমিকভাবে কনফার্ম করার জন্য। ইকো দিয়েও যদি কোনো ক্ষেত্রে কনফিউশন হয় আমরা এটাকে বলি কার্ডিয়াক এমআরআই, এখানে স্ট্রাকচার বোঝা যায়, অথবা সিটি স্ক্যান, সেটাকে আমরা সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম করে হার্টের ভালভ, হার্টের ওয়াল, হার্টের সেপ্টাম, জন্মগত হৃদরোগ সম্পর্কে ভালো ধারণা নিতে পারি এবং স্ট্রাকচার সম্পর্কে এর অপারেশনের দিক নির্দেশনা বা গাইডলাইনগুলো আমরা সিটি এনজিওগ্রাম, এমআরআই করে পেতে পারি। সুতরাং ইসিজি একটা এক্স রে গ্রাম পর্যায়ে ডাউট হলো, রেফার করে দিলেন, উনি আসলেন এমন একটা জায়গায় যেখানে ইকোকার্ডিওগ্রাফি সম্ভব, একজন ইকো করলেন, উই ক্যান ডু কার্ডিয়াক সিটি, কার্ডিয়াক এমআরআই। তারপরে ডাউট থাকলে আমরা এটাকে বলি কার্ডিয়াক ক্যাথ অথবা প্লাস মাইনাস কার্ডিয়াক এনজিওগ্রাম করে আমরা ইনভেসিভ প্রসিডিউরে একটা মেশিনের মাধ্যমে এনজিওগ্রাম করে এই স্ট্রাকচার সম্পর্কে ধারণা নিতে পারি। তাদের চিকিৎসা প্রোটোকল কি? এটাকে আসলে ওষুধের মাধ্যমে রোগ সারানো সম্ভব নাকি শল্য চিকিৎসার প্রয়োজন হয়? প্রথম হচ্ছে যে তার জীবনাচরণ কেমন হবে, নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, কোনো ওষুধ ছাড়াই উনি কেমন থাকবেন, রেস্টে থাকবেন, খেলাধুলা করবেন, কতটুকু করবেন। সাধারণভাবে হৃদরোগে আক্রান্ত রোগীরা যদি চিকিৎসা না হয়ে থাকে তাহলে আমরা বেশি পরিশ্রম করতে মানা করি, আউটডোর গেমসগুলো অ্যাভয়েড করতে মানা করি, পাতে লবণ খেতে মানা করি, ফ্লুইডের একটু রেস্ট্রিকশন দেওয়ার চেষ্টা করি। আর কিছু অবস্ট্রাকটিভ লিশনে আবার যদি ইনফেকশন হয়, জ্বর আসে, খুব তাড়াতাড়ি জ্বরের চিকিৎসা করতে হয়। জ্বর আবার তার কার্ডিয়াক যে সিমটমগুলো বাড়াতে পারে, সুতরাং ইনফেকশন হলে তাড়াতাড়ি চিকিৎসা, ডায়রিয়া, ডিসেন্ট্রি হলে তাড়াতাড়ি ফ্লুইড রিপ্লেসমেন্ট। এগুলো হচ্ছে আমরা বলি জেনারেল প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। সেকেন্ড হচ্ছে যেটা বললেন আপনি, ওষুধ দিয়ে চিকিৎসা করা। ওষুধের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে তার উপসর্গটাকে কমিয়ে রাখা, দুই হচ্ছে তার ডিজিজ প্রোগ্রেশনটাকে না বাড়ানো। সেক্ষেত্রে আমরা অনেক সময় ডায়ুরেটিক বলি, যেগুলো শরীর থেকে পানি বের করে দেয়, শ্বাসকষ্ট কমায়, কিছু বেটা ব্লকার জাতীয় ওষুধ যেগুলো হার্টের রেট কমিয়ে, প্যালপিটেশন কমিয়ে, কিছু কিছু ক্ষেত্রে অজ্ঞান হওয়ার প্রবণতা কমায়। হার্ট ফেলোর হয়ে গেলে এস ইনহিবিটর, এআরবি ইউজ করি আমরা। তারপরে ডিগক্সিন জাতীয় ওষুধ, হার্টের পাম্প বাড়ায় যদি পাম্পের সমস্যা হয়, তাহলে এগুলো হচ্ছে মেডিকেশন। তৃতীয় ফর্ম ট্রিটমেন্ট হচ্ছে ইন্টারভেনশনাল বলি আমরা। ইন্টারভেনশন বলতে না সার্জারি না মেডিকেল ট্রিটমেন্ট, মাঝামাঝি। এক্ষেত্রে রোগীর গায়ে কোনো ধরনের কাটাছিঁড়া থাকবে না, কোনো সেলাই থাকবে না, সাধারণত যে কোনো একটা মোটা রক্তনালী, স্ফীত রক্তনালী দিয়ে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন কুঁচকিতে এদিক দিয়ে আমরা হার্টের মধ্যে যাই, নল দিয়ে হার্টে যাই, যে এক ধরনের কয়েল অথবা অক্লুডার বলি আমরা, যেগুলো বন্ধ করে দেয় ছিদ্র। এগুলো শুধু সম্ভব ওই ক্ষেত্রে যাদের ফোঁটা আছে, এএসডি, বিএসডি, পিডিএ, তাও সব ক্ষেত্রে না, এগুলো একটু সিলেক্টিভিটি বা চয়েস আছে কাদের ক্ষেত্রে করা যায়, যায় না। দ্বিতীয় হচ্ছে এক ধরনের রোগ যেগুলো বললাম যে ভাল্ব চিকন হয়ে যাওয়া। তো ভাল্ব চিকন হলে ভাল্বকে প্রসারিত করে দিতে হবে, একটা বেলুন দিয়ে বাইরে থেকে ভাল্বটাকে ফুলিয়ে দিই, তাহলে সে অনেক দিন ভালো থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে। সুতরাং ইন্টারভেনশনাল ট্রিটমেন্টটা ফুটার ক্ষেত্রে আর ভাল্ব চিকন থাকলে, রক্তনালী চিকন থাকলে এক্ষেত্রে প্রযোজ্য হবে। যখন কিছু কিছু ক্ষেত্রে আছে যে ফুটা রোগগুলো ডিভাইস ক্লোজারের জন্য উপযুক্ত নয়, সেক্ষেত্রে আবার আমাদের প্রয়োজন পড়ে সার্জিক্যাল ট্রিটমেন্ট। তার মানে তৃতীয় হলো ইন্টারভেনশনাল, চতুর্থ আমরা চলে যাই সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জারির মধ্যে হচ্ছে আপনার ভাল্ব রিপ্লেসমেন্ট, তারপর হচ্ছে ফুটাগুলো বন্ধ করো, বড় ফোঁটা, কিছু কমপ্লেক্স ফোঁটা বন্ধ করা। আরেকটা হচ্ছে কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ, একসাথে অনেকগুলো সমস্যা, ফুটা আছে, চিকন আছে, এগুলোকে একসাথে চিকিৎসা করতে গেলে বেটার হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। এটাকে আমরা বলি ইন্ট্রাকার্ডিয়াক রিপেয়ার।
হার্টের ভিতরে ঢুকে ফুটা বন্ধ করো, ভাল্বটাকে বড় করে দাও, কোথাও ইয়ে থাকলে পরে মাসল স্ট্রেংথেনিং করো। তো সবগুলো করে এটা সার্জারি করে চিকিৎসা করা হয়। অনেক ক্ষেত্রে আছে হার্টের টোটাল কারেকশন করা যায় না, ইম্পসিবল হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে বলে আমরা পেলিয়েটিভ সার্জারি। সুতরাং সব ক্ষেত্রে যে ডেফিনিট সার্জারি করে রুগীকে ভালো করা যায় তা না, সেক্ষেত্রে একটা পেলিয়েটিভ সার্জারি, রুগীকে আরাম দেওয়া, তার বৃদ্ধিটা, শারীরিক বৃদ্ধি ঠিক রাখা, তাকে উপসর্গবিহীন করার জন্য এগুলোও যথেষ্ট ভূমিকা। তো এই সার্জারি করা বা আপনি যে কিছু ফার্মাকোলজিক্যাল থেরাপির কথা বলেছেন, এটা দেওয়ার পর কি এই যে শিশুটি যখন বড় হবে কি সুস্থ থাকতে পারবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা? এটা যদি সাধারণ হৃদরোগ হয়, যেমন ফুটার জাতীয় রোগ, ভালভের চিকন জাতীয় রোগ, অথবা ইট ইজ নট কমপ্লেক্স, সিম্পল কার্ডিয়াক ডিজিজ, এর মধ্যে ধরেন টপ টেটালজি অফ ফেলোটো যদি হয়, এই ধরনের রোগ যদি হয়, তাহলে সম্পূর্ণভাবে ভালো হওয়া সম্ভব, সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব, কোনো সন্দেহ নেই যে তারা ভালো হয়ে যাবে। আর কিছু কিছু রোগ আছে যেগুলো সম্পূর্ণ ভালো করা যায় না, কিন্তু তার শারীরিক বৃদ্ধিটাকে বাড়ানো যায়, তার সারভাইভাল পিরিয়ডটাকে প্রলং করা যায় এইসব চিকিৎসার মাধ্যমে, এবং অনেক ক্ষেত্রে জটিলতাকে অ্যাভয়েড করা যায়। আরেকটা বিষয় আছে যে অনেক মারা বলে থাকে যে আমার বাচ্চা তো, শিশুদের তো এরকম অনেক রোগ হয়ে থাকে, বড় হলে ঠিক হয়ে যাবে। তো এরকম কি আপনার যে ভালভের ছিদ্রি বা আপনার ডিফেক্ট এএসডি ভিএসডি যে কথাগুলো বলছিলেন আপনি, তো এই যে ছিদ্রগুলো যে ছোট ছিদ্র হয় বা কোনো ধরনের ছোট প্রবলেম হয়, এগুলো কি অটোমেটিক্যালি ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? দুটো প্রবলেম। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, কিছু কিছু ছিদ্র ভালো হয়ে যায় যদি ছোট হয়, পার্টিকুলারলি এএসডি এবং ভিএসডি। তার জন্য আমাদের একটা অপেক্ষমান এবং কিছু ক্রাইটেরিয়া আছে যে এগুলো ন্যাচারালি ভালো হয়ে যায় 10 থেকে 15 বছরের মধ্যে। এর মধ্যে এএসডি ভিএসডি টু সাম এক্সটেন্ট পিডিএ রোগীগুলো ভালো হয়ে যায়। এটা শুনে কেউ যদি এটা মনে করেন যে সব ধরনের হৃদরোগী আমরা অপেক্ষা করতে পারি, ভালো হয়ে যেতে পারে 10-15 বছর, তা নয় কিন্তু। এটা একটা রং মেসেজ যাতে সবার মধ্যে না যায়। কাজে আপনার যে হৃদরোগ বিশেষজ্ঞ, তার পরামর্শ অনুযায়ী আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে। হয়দার আপনি কি অপেক্ষা করতে পারেন, না তাকে ইমিডিয়েট অপারেশন বা ডিভাইস ক্লোজারের প্রয়োজন পড়বে। অনেক হৃদরোগ ভালো হয়, এএসডি ভিএসডি পিডিএ এগুলো স্পেশাল ছোট যদি হয় এক, আর কিছু ক্ষেত্র আছে যে বসে থাকা যাবে না, যত তাড়াতাড়ি সময় অপারেশন করতে হবে। ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস বা এন্ডোকার্টাইটিস একটা শব্দ শুনি, বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন হয়, আসলে এটা কি কারণে হয়? এন্ডোকার্টাইটিস একটা সিভিয়ার রোগ। শ্রোতা সাধারণরা জেনে থাকবেন যে ইনফেকশন, লাংসে ইনফেকশন সিরিয়াসলি নেই, পেটে ইনফেকশনটাকে এতটা সিরিয়াসলি নেই না, ফুড পয়জনিং ভালো হয়ে যাবে ওষুধ খেলেও না খেলেও। লাংসে ইনফেকশন আর একটু সিরিয়াস। হার্ট ইনফেকশন একবার যদি হয়, একে ইরাডিকেট করা, এর চিকিৎসা দিয়ে সম্পূর্ণ ভালো করা কঠিন। অনেকগুলো অ্যান্টিবায়োটিক একসঙ্গে দিতে হয়, আইভি ফর্ম বা সরাসরি রক্ত নালীর মধ্যে ইনজেকশন দিতে হয়। তৃতীয় হচ্ছে লম্বা সময় ধরে ইনজেকশন দিতে হয়, এবং ইনফেকশন ইরাডিকেট বা ভালো হওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, প্রতিবন্ধকতার সৃষ্টি বিভিন্ন কারণে। সুতরাং এই জিনিসটা জেনে রাখা ভালো এই অর্থে, যাদের ছেলেমেয়েরা হৃদরোগে আক্রান্ত, জন্মগত হৃদরোগ হোক আর অ্যাকুয়ার্ড হোক, তা আমরা যেহেতু জন্মগত নিয়ে আলাপ করছি, এএসডি ভিএসডি পিডিএ অথবা জন্মগত যে কোনো রোগ, টেটালজি অফ ফেলোট, তাদের যে কোনো ধরনের সার্জারি অথবা ইন্টারভেনশন, যেমন দাঁত ফেলতে গেলেও তাকে একটা অ্যান্টিবায়োটিকের স্পেশাল কোর্স আমরা দিই 1 ঘন্টা আগে, আইদার মুখে অথবা আইভি দিয়ে, তারপর তার ওই পরবর্তী সার্জারি। ইভেন যেটা সার্কামসিশন একটা কমন জিনিস যেটা বাচ্চাদের করা হয়, এর আগে হয়তো তার রোগও ধরা পড়ে না, সার্কামসিশন করা হলো, দেখা হলো যে জীবাণু রক্তে যে হার্টের মধ্যে বসে ইনফেকশন তৈরি করলো। দাঁত ফেলানো, বাচ্চাদের আমরা কিন্তু দাঁত ফেলতে নিয়ে যাই, এটা খুব কমন অকারেন্স এবং করতেই হয়। যদি ডিটেক্টেড থাকে আগে থেকে ভালো, কিন্তু যদি আনডিটেক্টেড থাকে এমনও হতে পারে যে দাঁত ফেলার পর ওই দাঁতের আশেপাশে জীবাণুগুলো রক্তে যেয়ে সেটা আবার হার্টে ইনফেকশন তৈরি করে, এবং এগুলো সিরিয়াস ইস্যু। সুতরাং আপনি যেটা বললেন যে এন্ডোকার্ডিটিসের ব্যাপারে আমরা যাদেরকে জানি যে তারা হৃদরোগে আক্রান্ত জন্মগত, অবশ্যই একটা স্পেশাল অ্যান্টিবায়োটিক কোর্স খাওয়ার 1 ঘন্টা পরে তাকে এই ধরনের সার্জারি, ইন্টারভেনশন, দাঁত ফেলা, সার্কামসিশন এগুলোতে যেতে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর খালিকুজ্জামান, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানালেন, আমরা জানলাম জন্মগত হৃদরোগ নিয়ে। প্রিয় দর্শক, যাদের জন্মগত হৃদরোগ আছে, দেরি না করে একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের পরামর্শ নিন এবং কার্ডিওলজিস্টের পরামর্শ মোতাবেক আপনার শিশুর চিকিৎসা নিন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।